আজকে আমার হবু দুলা ভাইয়ের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই হচ্ছে। যার সাথে আজকে আমার বিয়ে হচ্ছে তার সাথে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বোনের নাম অর্পা। ও আমার আপন বোন নয়, চাচাতো বোন। আমরা দুজনেই বিবাহযোগ্য ছিলাম। ও দেখতে হুড়পরির মতো সুন্দর ছিল। আর অর্পা আপু যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, উনি নাকি অর্পা আপুর রূপ দেখে মুগ্ধ হয়েছেন। আর শুনেছি ওনারা নাকি অনেক বড় বড় ব্যবসায়ী। ওনাদের আর্থিক অবস্থার সাথে আমাদের আর্থিক অবস্থা মোটেও যায় না। আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের লোক, আর ওনারা খুবই বড় লোক। উনি প্রথম যেদিন অর্পা আপুকে দেখতে এসেছিলেন সেদিন আমি জানালায় উকি দিয়ে ওনাকে দেখেছিলাম। দেখতে খুবই সুন্দর আর হ্যান্ডসামও ছিল। আপুকে দেখতে এসে প্রথম দেখাতেই আপুকে খুব পছন্দ হয়ে যায়। আর ওই দিনই আপুদের বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। আমরা সবাই খুশি ছিলাম। বাড়ি সহ হই হই রই রই কাণ্ড ঘটে যাচ্ছিল। আমরা খুবই খুশি ছিলাম আপুর এত বড় একটা ঘরে বিয়ে হবে দেখে। তাই সবাই মিলে অনেক মজা করতেছিলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে হবে। আর হ্যাঁ, ওই লোকটার নামই হচ্ছে অরণ্য। বয়স 21। বাবার যত ব্যবসা আছে উনি নিজেই দেখাশোনা করেন। যেহেতু বিয়ের এক সপ্তাহ আগেই ঠিক হয়ে গেছে, তাই আমি আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম যে বিয়ের দিন কি পরবো, হলুদে কি পরবো। অনেক খুশি ছিলাম যে অনেক মজা করবো আপুর বিয়েতে। কিন্তু সব প্ল্যানই আমার ভেস্তে গেল বিয়ের দিন ঠিক সকালে। কারণ বড় কাকি বলতেছে, কি গো অর্পার মা, তোমার মেয়েকে তো ঘরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কাকির কথা শুনে আমরা এক মুহূর্তের জন্য সবাই থমকে গেলাম। কারণ একটু পরই তো বর চলে আসবে। ওদের কাছে কি বলবো যে অর্পা আপু ঘরে নেই? সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু আপুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আর তাছাড়া ওর যে কারোর সাথে সম্পর্ক আছে সেটাও কেউ জানে না, বা আমরা বিশ্বাসও করি না যে ওর কারোর সাথে তেমন কোনো সম্পর্ক আছে। সবাই ধরেই নিয়েছে যে অর্পা আপুর হয়তো বা প্রেমিক ছিল, আর সেই প্রেমিকের সাথেই পালিয়েছে। কিন্তু এই কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আর মান সম্মান থাকবে না। সবাই কি করবে কেউ বুঝতে পারতেছিল না। হঠাৎ করে আমার কাকা বাবাকে বলে উঠলো, ভাই অনন্যা তো বিবাহযোগ্য, তাহলে ওকে বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? আমাদের মান সম্মান বাঁচানোর জন্য এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। যেহেতু পাত্র যোগ্য ছিল আর আমি দেখতে তেমন একটা সুন্দরও ছিলাম না, আর আমার মতো খারাপ দেখতে মেয়ের জন্য এর চাইতে ভালো সম্বন্ধ আর হতে পারে না। এজন্য বাবাও লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কারণ আমি আর অর্পা আপু রাত আর দিন পার্থক্য। আমি দেখতে তেমন একটা সুন্দর না, তারা আমাকে মেনে নিবে কিনা জানি না, কিন্তু বাবা আর কাকার চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কোণে সেজে বসতে হলো। বিয়ের পিড়িতে লাল টুকটুকে শাড়ি আর ভারী গহনা পরে বসে পড়লাম। কিছুক্ষণ পরই বর চলে আসবে। জানি না তারা এসে আমাকে দেখে কি বলবে, কি হবে এর পরিণতি। ভিতরে অসহ্য যন্ত্রণা করতে লাগলো। নিজেকে কোনো কিছুতেই সামলাতে পারতেছিলাম না। হঠাৎ কানে শব্দ এলো, বর এসেছে বর এসেছে। এরপর বরকে বরণ করা হলো। পাত্রপক্ষে সবাই রুমে আসলো কনেকে দেখার জন্য। আমাকে দেখার পর পাত্রপক্ষে সবাই হইচই ফেলে দিল যে কনে বদলানো হয়েছে। কিন্তু আমার বাবা আর কাকারা পাত্রপক্ষকে বললো যে কনে ঠিকই আছে, আর তারা বিয়ের জন্য চাপ দিল। আর পাত্রপক্ষ চাপের মুখে পড়ে বিয়ে করতে রাজি হয়ে গেল। এরপর নানা সমস্যার মধ্য দিয়ে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না আমার প্রতি তাদের মনে কি ক্ষোভ জমে আছে। আর তাছাড়া জমলেই বা কি হলো, এখানে তো আমার কিছু করার নেই। আমার তো বেচারা অরণ্য ভাইয়ের জন্য খারাপ লাগতেছে, যে কিনা অর্পা আপুকে দেখে মুগ্ধ হয়ে গেছিল তার রূপে। উনি তো চেয়েছিল একটা হুড়পড়ি বিয়ে করতে, অথচ বিয়ে করতে হলো একটা পেতনিকে। আর নিজের জন্য খুব খারাপ লাগতেছিল, কারণ আমিও তো চাইনি যে আমার বিয়েটা এইভাবে হোক। বিয়ে নিয়ে তো আমারও মনে হাজারটা স্বপ্ন ছিল, কিন্তু এক মুহূর্তেই আমার সব স্বপ্ন ভেঙে গেল। মুহূর্তের মধ্যে বুকের ভিতরটা হুড় হুড় করে কেঁদে উঠলো। আশেপাশে সবাই বলতে লাগলো, বাহ বাহ, অর্পা তো অনন্যার ভাগ্যটা খুলে দিয়ে গেছে। না হলে অনন্যার যে চেহারা, এরকম ভালো ছেলেকে কি বিয়ে করতে পারতো? এসব শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। অবশেষে আমিও ভাগ্যের কাছে হেরে গেলাম। এরপর যখন আমাকে বিদায় দেওয়া হলো, আমি শুধু একটা কথা আমার মনের ভিতর বাজতেছে যে অর্পা আপু কোথায় আছে, কোথায় গেল, কার সাথে গেল। এসব ভেবে ভেবে আমার মাথায় আর কাজ করতেছিল না। আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু 8-10টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না, হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ব্যস্ত শহরের পথ পেরিয়ে যখন আমার শ্বশুর বাড়িতে পৌঁছালাম, আমার শ্বশুর বাড়িতে সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো, ও মা, এ কি সর্বনাশ করেছে অনন্য। এ তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার উপর আবার চেহারাও খুব একটা সুন্দর না। মেয়ে দেখার সময় কি ওর চোখটা কপালে ছিল? অরণ্যের সাথে এই মেয়েকে মানায় নাকি? কিভাবে অরণ্য নিজের এই সর্বনাশটা করলো? এসব কথা শুনে আমার মনটা আরো ভাঙতে লাগলো। এরপর কোনো মতে আমাকে ঘরে তুলে নেওয়া হলো। ঘরে ঢুকে খেয়াল করলাম ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, চারদিকে ফুলের সুবাস মমো করতেছে। আজকে তো অর্পা আপুর এই ঘরে থাকার ছিল, আর সেখানে আমি এসে পড়লাম। ভাগ্যের লীলা খেলায় আজ আমি এইখানে। এরপর ঘরের নিভু নিভু আলোতে খাটের উপর বসে রইলাম। হয়তোবা প্রতিটা মেয়ে বসে থাকে তার স্বামীর অপেক্ষায়, কিন্তু আমি বসে আছি আমার এক অনিশ্চিত ভবিষ্যতের আশায়। রুমে বসে থাকতে থাকতে একটু পর খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকেছে। ওকে দেখে আমার শরীরটা কাঁপতে লাগলো ভয়ে। জানি না উনার কাছ থেকে আবার কত রকমের কথা আমাকে শুনতে হয়। এরপর একটু খেয়াল করলাম আমার ভয়ে শরীরটা অনেক কাঁপতেছে। উপর দিকে তাকিয়ে দেখি ফ্যানটা ঘুরতেছে, আশেপাশে সবকিছু ঘুরতেছিল। মুহূর্তের মধ্যে শরীরটা ধপাস করে খাটের উপর ফেলে দিলাম। কষ্ট হতে লাগলো খুব। কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে, হাতটা ধরে চোখে মুখে পানি ছিটা দিচ্ছে। একটু পর খেয়াল করলাম কেউ আমার প্রেসার মাপতেছে, কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছিলাম না। চোখটা পর্যন্ত আমি খুলতে পারছিলাম না। একটু পর খেয়াল করলাম যে আমার পাশে আর কেউ নেই। নিজেকে খুব একা লাগছে।
কিছুক্ষণ পর কেউ একজন এসে আমার মুখে পানি তুলে দিয়ে বলতেছে, এই নিন, এটা খেয়ে নিন, আপনার প্রেশার অনেক কমে গেছে। পানিটা অনেক কষ্টে মুখে নেওয়া মাত্র বুঝতে পারলাম যে এটা চিনির পানি। পানিটা খাওয়ার পর শরীরে একটু একটু শক্তি পাচ্ছিলাম। এরপর আস্তে আস্তে চোখটা খুলে বসলাম। চোখটা খুলে দেখি অরণ্য আমার পাশে বসে আছে। খেয়াল করে দেখলাম উনার হাতে অনেকগুলো খাবার নিয়ে উনি বসে আছে। এরপর আমি তাকে দেখে তাড়াহুড়া করে উঠে বসলাম। উনি আমাকে দেখে বলতেছে, এত তাড়াহুড়ার কিছু নেই, আপনি এই খাবারটা খেয়ে নিন আস্তে ধীরে। মনে মনে ভাবলাম, সকাল থেকে আমার উপর দিয়ে যে ধকল গেছে তাতে কি আর গলা দিয়ে কারো খাবার নামবে? কিন্তু আমার সামনে সেই পোলাও আর রোজ দেখে খুব লোভ লেগে গেল। আমি ওর সাথে সাথে খাবারটা নিয়ে গপ গপ করে খেয়ে ফেললাম। খাবারটা শেষ করে আমি একটু রিল্যাক্স মোডে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম আসলে উনি অতটা খারাপ না। কিন্তু এর মুহূর্তে উনি আমাকে বললেন, আপনি কি ঘুমিয়ে গেছেন? আমি বললাম না। কিছু বলবেন আমাকে? তখন উনি গম্ভীর গলায় আমাকে বললেন, সত্যি কথা বলতে আপনাকে আমি খুব চাপে পড়ে বিয়ে করেছি। আমি তো আপনার বোন অর্পাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলাম আর ওকে বিয়ে করতে চেয়েছিলাম। ওকে নিয়ে ছোট্ট একটা সংসারের স্বপ্ন দেখে ফেলেছিলাম। ওর জায়গায় কেন জানি না আমি আপনাকে মানতে পারছি না। আর আমি খুব সোজা সাপটা লোক, আমি আপনাকে যা বলবো সরাসরি বলে দিব। আপনি ভাববেন না যে আপনাকে অপমান করে বা ছোট করে কোনো কথা আমি বলতে চাইছি। তাছাড়া আপনাকে না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, কারণ আপনি অনেক বুদ্ধিমতী। উনার কথাটা শুনে আমার কেন জানি না খুব একটা খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা এটাই যে আপু দেখতে খুব সুন্দর ছিল আর আমি অসুন্দর ছিলাম। আমি তো আগেই বুঝেছিলাম যে 8-10টা মেয়ের মতো আমার বিয়েটা হয়নি। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি যে আপনার সাথে এইভাবে আমার বিয়েটা হোক। ভাগ্যের কাছে আমরা দুজনেই হেরে গেছি। আপনি চিন্তা করবেন না, আমি কখনোই আপনাকে অধিকার দেখাতে যাব না। আপনি যখন চাইবেন চাইলে আমি আপনার জীবন থেকে সরে যাব। আমার কথা শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেননি যে আমি এরকম একটা উত্তর দিব। কিছুক্ষণ স্তব্ধ থেকে আমাকে বললেন, সে যাই হোক, আমি আপনাকে এইভাবে মেনে নিতে পারবো না। আপনি এই বাড়িতে এসেছেন মেহমান হিসেবে, আপনার যাতে এই বাড়িতে কোনো অসম্মান অযত্ন না হয় সেটা আমি খেয়াল রাখবো। কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাবার চেষ্টাও করবেন না, কারণ আমি প্রথম দেখাতে আপনার বোনকে ভালোবেসে ফেলেছি। আমি কিছুক্ষণ চুপ করে তাকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাবেন না। আমি আপনাকে জোর করব না, এটা আপনাকে আমি ঠিকই বলছি। কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলবেন, সেটা আমি একদমই মানব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, সুতরাং এই সম্পর্কটা এইভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য কোনো নারীকে ভালোবাসি বলার আগে 10 বার ভাববেন। আমি দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু নিজেকে কখনো আমি এতটা ছোট করে দেখিনি। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছা তাই বলবেন না, কারণ এখানে দোষটা আমার ছিল না। আমি তো আপনাকে জোর করে বিয়ে করিনি। ভাগ্য এমন ভাবে সবকিছু ওলটপালট করে দিয়েছে, কিন্তু এই ভাগ্যকে দোষ দিয়ে আমার নিজের জীবনকে ওলটপালট করার মতো মেয়ে আমি না। এবার আমি উনার দিকে খেয়াল করলাম, দেখলাম উনার মুখটা বেশ চুপসে গেছে। চুপসে গেলেই বা কি, উনার কথা শুনে কেন আমি নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমাও না, আর আমি বাংলা সিনেমার কোনো নায়িকাও না। সুতরাং আমি যতদিন ওর বউ হিসেবে আছি ততদিন আমি আমার অধিকার আদায় করেই নিব। ওই রাতে উনার সাথে আমার আর কোনো কথাবার্তাই হয়নি। এরপর সকালবেলা ঘুম ভাঙে একজনের ডাকে, অরণ্য, বউকে নিয়ে নিচে আয়, সবাই তোর বউকে দেখার জন্য অপেক্ষা করতেছে। উনি আমার সাথে কোনো কথা বলেনি। উনি বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমরা ফ্রেশ হয়ে আসতেছি। আমি ওনাকে বললাম, আচ্ছা আপনাদের পরিবারে কে কে আছে? উনি রেগে মেগে আমাকে বলতেছে, এত কিছু আপনাকে জানতে হবে না, আপনি মাত্র কয়েকদিনের অতিথি হিসেবে এসেছেন, কয়েকদিন পরে চলে যাবেন। এবার আমাকে একটু ওয়াশরুমে যেতে দিন, আর আপনিও রেডি হয়ে নিন, একটু সুন্দর করে সেজে যাবেন, না হলে বাসায় কিন্তু আর মান সম্মান থাকবে না। আমাকে বিয়েটা তো করেছেন ফাঁসিয়ে, এই ব্যাপারটা তো কেউ বুঝবে না, সুতরাং নিজেকে একটু গুছিয়ে নিচে যাবেন, ঠিক আছে? আর সময় মতো দুজনে আলাদা হয়ে যাব। কথাটা শুনে আমার বুকের ভিতরটা কাঁপতে শুরু করলো। যতই হোক উনি তো আমার স্বামী, আমাকে বিয়ে করেছেন। কোনো মেয়ে চায় না যে সে ডিভোর্সি হোক। এরপর নিজেকে কিছুটা সামলে উনাকে জবাব দিলাম, আমি ওইসব আটা ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেরকম আছি আমি সেরকমই যাব। আমাকে দেখে কে কি বললো, কে কি করলো সেটা দেখা আমার বিষয় না। আর ময়দা মেখে বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছেই আমার নেই। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। উনি এতক্ষণে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আমি খুব নাছোড়বান্দা। এরপর উনি তাই রেগে মেগে বললেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি আমাকে কিচ্ছু বলতে আসবেন না। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি নিচে চলে যান, এতে আমার কিচ্ছু যায় আসে না। কথাগুলো বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন। এরপর খেয়াল করলাম ঘরটা খুব অগোছালো। চট করে ঘরটা গুছিয়ে ফেললাম। আমিও একটা শাড়ি পরে নিজেকে যত দূর সম্ভব আটা ময়দা মাখা ছাড়াই গুছিয়ে ফেললাম। পরিপাটিও লাগছে নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘরটার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলতেছে, ঘরটা এত তাড়াতাড়ি কে গুছিয়ে ফেললো? আমি একটু লাজুক হয়ে বললাম, আমি গুছিয়েছি। তখন তিনি রাগান্বিত হয়ে বললেন, কেন ঘর গুছিয়েছেন আপনি? উনি বললেন, এত কিছু কেন করেছেন আপনি? এগুলো তো আপনাকে করতে বলা হয়নি। আমিও বেশ ঝাঁঝালো কণ্ঠে উনাকে জবাব দিলাম, আমার ঘর আমি গুছিয়েছি, আপনার কি তাতে মশাই? উনি বললেন, এটা আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমিও হাসতে হাসতে বললাম, কেন? স্বামীর ঘরই তো স্ত্রীর ঘর। আমাদের বিয়েটা
বিষয়টা যেমনই হোক, আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, আর আমি চাইলে কিন্তু এই ঘরটা গুছাতে পারি নিশ্চয়ই। উনি এবার গম্ভীর গলায় বললেন, করেছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার নিজের অধিকার ফলাতে এসেছেন, আপনার তো লজ্জা হওয়া উচিত। এই কথা শুনে বুকের ভেতর হু হু করে কষ্টে সাইরেন বাজতে লাগলো, চোখের ভিতর হালকা মেঘও জমতে লাগলো, টপ টপ করে চোখের পানিও গড়িয়ে পড়লো। এরপর দুজনে নিচে চলে গেলাম। নিচে সবাই আমাকে দেখে বলতেছে, অরণ্যের চোখ কি কপালে উঠে গেছিল নাকি? এই মেয়েকে কেউ কেউ বিয়ে করে, আর তার মধ্যে মেয়েটার পরিবারের অবস্থাও নাকি ভালো না। কি হয়েছে আল্লাহ ভালো জানে। একের পর এক এরকম কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্যটাই দেখলো, কিন্তু আমার মনের ভেতরটা কেউ দেখলো না, আমার ভেতরটা কেউ বোঝারও চেষ্টা করলো না। হঠাৎ করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা নিচে নেমে এসেছেন। শাশুড়িকে দেখে সবাই উনার কাছে দৌড়ে গেল। উনি এসে আমাকে বলতেছে, তোমার নাম কি? আমি হাসি মুখে চট করে ওনাকে একটা সালাম দিয়ে বললাম, আমার নাম অনন্যা। উনি আমার নামটা শুনে বলতেছে, বাহ, খুব চমৎকার নাম তো। আমি মাকে বললাম, মা আপনি কষ্ট করে কেন নিচে নামতে আসলেন? আপনি আমাকে বললেই তো আমি উপরে চলে যেতাম। আর শুনেছি ডাক্তার নাকি আপনাকে রেস্ট দিয়েছে, তাহলে কেন আপনি নিচে আসছেন? তাছাড়া আমি তো আপনার রুমটা চিনি না, যদি চিনতাম তাহলে ঘুম থেকে উঠে আপনার রুমে চলে যেতাম। মা আপনার এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? উনি মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, বাহ, আমার মাটা তো দেখি খুব সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেরকম রূপবতী, ঠিক তেমনি গুণবতী। মায়ের মুখে রূপবতী কথাটা শুনে যেন নিজের চোখে অঝরে বৃষ্টি নামতে লাগলো, কারণ জীবনে এই প্রথম কেউ আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু কেন জানি না সামলাতে পারতেছিলাম না, তাই মাকে ধরে হু হু করে কেঁদে উঠলাম। মা আপনি প্রথম আমাকে রূপবতী বলেছেন, আপনার মতো করে কেউ আমাকে কখনোই বলেনি। আপনার মুখে এই কথাটা শুনে নিজের আবেগটা ধরে রাখতে পারিনি। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সবাই তো তোমার বাহিরের রূপটাই দেখেছে, তোমার ভেতরের রূপটা কেউ দেখেনি। কেউ যদি তোমার ভেতরের রূপটা দেখতে পেত তাহলে সবাই তোমাকে এই রূপবতী বলতো, কিন্তু আমি তো তোমার ভেতরটা উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার চোখে সেরা রূপবতী। আমি আমার মেয়ে নীলার কাছে তোমাদের বিয়ের সব ঘটনা শুনেছি। শোনো মা, আমার ছেলের কপালে তুমি ছিলে, তাই তোমাদের এভাবেই বিয়ে হয়েছে। আর কে কি বললো না বললো এগুলা কিচ্ছু কানে দিবেন। মানুষ যাই বলুক, নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজই তো হচ্ছে কথা বলা। মায়ের মুখ থেকে এসব কথা শুনে কিছুটা ভরসা পেলাম। এরপর মা বলতেছে, শোন মা, আজকে রাতের পর থেকে আমরা বাড়িতে শুধু তুই, আমি আর আমার ছেলেটাই থাকবো, আর নীলাও রাতের ফ্লাইটে চলে যাবে। আর এতদিন বাবুর্চির হাতে রান্না খেতে খেতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। তুই কি এই মাটাকে একটু রান্না করে খাওয়াতে পারবি না? আমি মার কথা শুনে বললাম, অবশ্যই মা, কেন পারবো না। আমি যদি আমার মাকে একটু রান্না করেই না খাওয়াতে পারি তাহলে আমি তোমার কেমন মেয়ে হলাম? কোনো চিন্তা করো না, আমাকে শুধু একটু দেখিয়ে দিও, আমি সবকিছু সময়ের মধ্যে গুছিয়ে নিব। এই মুহূর্তে চারদিকে নীরবতা বিরাজ করছে। দেখলাম সবাই চুপ হয়ে গেছে। এদিকে দেখে আমার স্বামীও আমার দিকে তাকিয়ে আছে। এরপর মাকে বললাম, মা চলুন তো এখন আপনাকে আপনার ঘরে দিয়ে আসি, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আর আপনার ঘরটাও আমাকে চিনিয়ে দিন, যাতে এরপর আপনার ঘরে যেতে আমার কোনো সমস্যা না হয়। এরপর মা হাসতে হাসতে বললেন, আচ্ছা ঠিক আছে চল। মাকে নিয়ে যখন রুমে গেলাম, এরপর মা আমার হাতটা ধরে বলল, দেখো মা, আমার ছেলে অরণ্যটা খুব সোজা সাপটা ছেলে। আমি চাই তুমি ওকে কখনোই কষ্ট দিবে না, তোমরা দুজন সুখে থাকো, এটাই আমার চাওয়া। আমিও মায়ের হাতটা চেপে ধরে বললাম, মা বিয়েটা যেভাবেই হোক, আমি এখন অরণ্য স্ত্রী, আর ওর ভালো মন্দ সবকিছু খেয়াল রাখবো, আর আপনি শুধু আমাকে দোয়া করবেন। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দোয়া করি, সুখী হও। এরপর মায়ের আদর মাখা স্পর্শ নিয়ে মায়ের রুম থেকে আমি বেরিয়ে গেলাম। বাহিরে এসে দেখি অরণ্য দাঁড়িয়ে আছে। উনি আমাকে দেখে বলতেছে, বা ভালোই তো, কিছু সময়ের মধ্যে আমার মাকেও হাত করে ফেলেছেন, আপনি খুব ভালোই মানুষ পটাতে পারেন। শুনুন, আপনাকে আমার ভালো লাগে না। আপনার বোনকে প্রথম দেখাতেই যে ভালো লাগাটা কাজ করেছিল, সেটা কেন জানি না আমি আপনার উপর আনতে পারছি না। আমি একটু হালকা হয়ে ওনার কাছে গেলাম, গিয়ে ওনাকে বললাম, প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটাই শ্রেয়। এভাবে সারাটা দিন কেটে গেল। এরপর রাতের বেলা যখন রুমে গেলাম, গিয়ে দেখি উনি ল্যাপটপে বসে বসে কাজ করছে। হাতে একটা কফির মগ নিয়ে গেলাম। কফিটা যে ওনাকে এগিয়ে দিলাম, উনি ওটা মুখে চুমুক দিয়েই স্বাদ নেওয়ার চেষ্টা করলো। এরপর আমাকে জিজ্ঞাসা করলো, কফিটা কে বানিয়েছে? ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর এই গল্পের বাকি অংশগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে।